এবং সবাই সবার প্রতি ডিউ রেসপেক্ট এক্সটেন্ডিং এর মাধ্যম দিয়ে আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালন করি। এতে তখন আর কোথায় সমস্যা থাকে না, এবং এই সমস্যা আমরা তখন অবশ্যই আমরা ফলাফল করতে পারি। আর এখানে কে বড় কে ছোট এই জিনিসটা তো আমাদের সংবিধান, আমাদের ওয়ারেন্ট অফ রেসিডেন্সি এবং আমাদের আপনার রুলস অফ বিজনেস অ্যান্ড অ্যালোকেশন অফ বিজনেসের মাধ্যম দিয়ে নিশ্চিত করা আছে। আমি একটা বিষয় খুব ছোটোবেলা থেকে, ছোটোবেলা বলতে আমি যখন হয়েছি তখন আমি বুঝতে পেরেছি, once I fail to extend due respect to the deserving person, then I could not claim I am a civilized person. আমি যদি সিভিলাইজড হই তাহলে যিনি আমাদের সালাম পাওয়ার কথা তাকে আমি সালাম দিই, আর আমি না দেওয়াটা মানে হলো যে আমি আসলে সিভিলাইজেশন হলো নিয়ম কানুনের মাধ্যম দিয়ে মানুষ সবাই একসাথে চলা, অর্থাৎ আমরা একসাথে থাকার একটা ব্যবস্থা করি, এবং সেটা আইন দ্বারা এবং বিভিন্ন ধরনের নিয়ম কানুন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আমাদের পরিবার থেকেও শিখেছি, এটা আপনারাও শিখেছি যে পরিবারের মুরব্বীদেরকে সম্মান করা, এলাকাতে মানুষকে যথাযথ মর্যাদা দেওয়া। তো এটা আমি মনে করি আমার গোটা জীবন আমাকে এই জন্য সমৃদ্ধ করেছে। আমার অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, অথবা অসম্মানিত হয়েছি কখনো কখনো, কিন্তু এরপরে আমার পক্ষ থেকে আমি স্বতঃস্ফূর্ত হয়ে কারো অসম্মানিত বা উদ্যোগ নিই, তো এতে আমার পুরস্কার হয়নি। তো আমি তো আমাদের একটা সফল মানুষ হিসেবে ধরে বিবেচনা নিই, কারণ এ পর্যায়ে পর্যন্ত আসার পর দিয়ে একটা মানুষ সফল হয়নি, তো এটা তো আসলে আমার মনে হয় কোনো ভবিষ্যতেই এটাকে সঠিক বলে মনে হয়। তো আমি যেহেতু যে পর্যায়ে পর্যন্ত এসেছি, তো এখানে স্বাভাবিকভাবে আমি লাকিয়েস্ট পার্সন এবং সাকসেসফুল ম্যান। এটার ভিতরে আমার যে বিষয়গুলো আমি আমার প্রতিপক্ষ ছিল, প্রতিপক্ষ আছে, আমার রাজনীতি প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিদ্বন্দ্বী আছে, তারপরে এর মধ্যে দিয়ে আমার মনে হয় না খুব অসম্মানজনক কোনো বক্তৃতাও তার সম্বন্ধে দিয়েছে। আমি যথাযথ মর্যাদা দিয়ে তাকে ক্রিটিসাইজ করেছি, অথবা তাদের বিষয়গুলোকে আমি উত্থাপন করছি, তারপরে কিন্তু আমার কোনো অসুবিধা নেই। আমার এলাকায় আওয়ামী লীগ এলাকা ছিল, একটা শতভাগ, তারপরে কখনোই আওয়ামী লীগ পাশ করে না। আর এর আগেও যখন পাশ করছে তখন আসলে ওইটাও যদি সত্যিকারদের শতভাগ নিশ্চিত জনগণের উপযোগী তাইলে দেখা যায় তখনও পাশ করছে। তখন একটা প্রেশার ছিল, অথবা জনগণ যখন সবাই বেশিরভাগভাবে একসাথ হয়ে গেছে, অথবা একটা তখন একটা কী বলে একটা ওয়েব আসছে। তো সে সময় আমি প্রথম ব্যক্তি, আমিও যে প্রথম আমি এক বিরাট জনপ্রিয়তা ছিল এই কারণে, প্রথম 96 সনে এমপি হওয়ার কারণ হলো, হ্যাঁ অফকোর্স আমার পার্সোনাল একটা ইমেজ ভ্যালু ছিল, আমার ফ্যামিলির ইমেজ ভ্যালু ছিল, এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সবাই আলাদা আলাদা ইস্যু করছে। তো সে কারণে আমার ভোট এবং আওয়ামী লীগের ভোট একসাথে হয়ে, আর তখন আওয়ামী লীগের লোকজনরা খুব জীবন বাজি রেখে নির্বাচন করেছিল। সে কারণে আমি তখন 96 সালে পাস করি। কিন্তু 2001 সালে আমি ফেল করলেও কিন্তু আমি ফেল করতাম না, আমাকে ফেল করা হয়েছে। তো 2001 সালে আমি দেখেছি যে আমার পপুলারিটি অনেক বেড়েছে, কারণ আমি মানুষের সাথে মিশেছি, কাজ করেছি, মানুষ আমাকে বুঝতে পেরেছে। আগে হয়তো আমার কিছু কিছু কাজকর্ম দেখেছে, কিন্তু পরবর্তীতে আমি ইন্টেন্সিভলি 5 বছর কাজ করার পর দিয়ে মানুষ দলমত নির্বিশেষে অনেকে আমাকে কাজ করেছে, আমাকে ভোট। ইলেকশনের পরে বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি প্রেশার সারা বাংলাদেশে চলছে, আমার এলাকাতেও অনেক আমাদের নেতা কর্মীরা অত্যাচারিত যে নামছে করছে। কিন্তু যখনই আমার কথা আসছে, বিএনপি জমাতের লোকেরা বলছে যে না, আমি ভদ্রলোক মানুষ, ওনার সাথে এগুলো করা যাবে মানে আমাদের কোনো লোকেদের উপর হয়েছে, কিন্তু আমি কিন্তু ফ্রন্টিয়ার হিসাবে আমাদের লোকজনকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, এবং সেখানে অনেক প্রতিবাদ এবং অনেক পরিস্থিতি। তারপর কিন্তু সাধারণ জনগণের সহযোগিতা ছিল, আন্তরিকতা ছিল, এটা বিএনপির লোকদেরও, বিএনপির সাধারণ নেতাকর্মীরাও আমাকে শ্রদ্ধা। তো এটা আমি জন্য বললাম যে সব মিলেই আসলে আলটিমেটলি আমি দেখি যে আমি আর দীপুমণি এখন একসাথে বসে বসে কথা বলতে গিয়ে ওই নানক শো একসাথে। তো আমি বললাম যে আসলে
আমি যখন নাকি ইলেকশনে পাশ করি বহু বিএনপির লোক আমাকে চেনাশোনা করতেছে। আমার গ্রামে আমার মনে হয় 98% মানুষ ছিল বিএনপি জমা, আর 2% ছিল আওয়ামী লীগ। তো সেখানের মধ্যে আমি আবার আপনার 95% 98% ভোট আমি পাইছি। তো যখন নাকি আমি আবার এমপি হয়ে গেলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তখন আমি দেখি সবার মুখ কালো। তা আমি ভাবলাম যে এটাই তো আমার ভোট দিছে, সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে। কারণ আমি 3,800 ভোট পেলাম, আর আমার প্রতিপক্ষ প্রার্থী পেলাম 138। তো মানে পাওয়ার কথা উল্টাটা, কিন্তু এটা হলো। তো তখন আমি ভাবলাম যে তারা হয়তো সবাই তো বিএনপি মানুষ, তো তারা মনে করে যে বিএনপি ক্ষমতা আমাকে ভোট দিল এবং আমি আজকে পাশ করছি, এটা তো তাদের বড় আনন্দের চেয়ে বেদনার হলো যে তাদের বিএনপি ক্ষমতা আসছে। তো কিন্তু আজকে আমার গ্রামে 99.99% মানুষ আমাকে ঠিক করে। আমি একজন বিরুদ্ধে একটা মামলা করিনি, হামলা করিনি, কাউকে অসম্মান করিনি, তারপরে কারো পেশা করিনি। এবং যে সমস্ত এলাকায় একদম বিএনপি আওয়ামী লীগের দুর্গ, আমার এই উপজেলাতে একজন চেয়ারম্যানও পাওয়াটা দুষ্কর ছিল যে সে আওয়ামী লীগের একজন ছিল। একজন 20 জন 5-7 জন আওয়ামী লীগের সমর্থিত মেম্বার ছিল, আর এখানে সবাই। তো এটা কেউ বলতে পারে যে এটা তো এখন ক্ষমতা তো হলো, এখন অ্যাবসলিউটলি ইম্পার্শিয়াল ইলেকশন হয়ে থাকবে। তো এটার বিভিন্ন কারণ করলো আই ওয়াজ ভেরি অপটিমিস্টিক টু এক্সটেন্ড ডিউরেশন। তার বললাম যে আমি বিএনপি এখন নির্বাচিতাম, আমরা তখন জামাত ইসলাম বাড়িতে আমি দাওয়াত খেয়েছি, বিএনপি বাড়িতে দাওয়াত খেয়েছি, তারপর তাদের রাস্তাটা করে দিয়েছি, বিএনপিটা করে আওয়ামী লীগটাকে বাদ দিয়ে নয়। আমি এইখানে কোনো ডিসক্রিমিনেশন করি আর ডেভেলপমেন্টের এবং আইন প্রয়োগ করি। আই ওয়াজ ভেরি ইম্পার্শিয়াল। তো এই সমস্ত কারণে আমি অনেক অ্যাডভান্টেজ পেয়েছি, দ্যাট ইজ আমার পলিটিক্যাল গেইন হচ্ছে। এখন আমাদের এখানে আমি একটা কথা আজকে 2-3 বছর আগে হঠাৎ করে মাথায় আসছিল, দিকে বললাম যে তুফান হবে পাতা নেবে, তুফান বুঝুন তো নাকি, তুফান হবে পাতা নেবে, ভয়ঙ্কর ঝড় হবে কিন্তু পাতা হবে না, নীরবে সব কিছু। এখন এখানে আমার এখানে বিএনপি জামাতের মিছিল বাহির করার ক্ষমতা, এটা কিন্তু জন্য কেউ বন্দুক ধরবে না, কেউ লাঠি ধরবে না, কেউ কাউকে পিটাবে না, কেউ কাউকে ধমক দেবে না, কাউকে দিয়ে পুলিশের আমার এখানে কোনো কাজ নেই। পুলিশ হচ্ছে জাস্ট আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী হিসেবে তারা সামাজিক জীবন পলিটিক্যালি আই নেভার এভার ইউজ পুলিশ, পলিটিক্যাল কোনো কাজ। তো এটা সবগুলো মিলিয়ে আমি একটা বিশ্বাস করি যে আমার সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট অথবা সবচেয়ে বড় অর্জন হতে পারে এই বাই ক্যান গোয়া দ্য হার্ড অফ দ্য পিপল। তাইলে সে তার হৃদয়ের মধ্যে জায়গা হয় এবং এটা আমাকে কোনো কাজে হয়। তো আমি ওইখানে আপনাদের সবাইকে আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, সহাবস্থান করাটা এটা সম্বন্ধে আমি জানি যে কোএক্সিস্টিং ইজ ভেরি চ্যালেঞ্জিং থিং। একসাথে থাকাটা বড় কঠিন ব্যাপার। দীর্ঘ প্রেম করে বিয়ে শাদী করার পর যে চলে থাকে, তো এখন একসাথে থাকাটা মুশকিল হয়ে যায়। তারপরে সন্তানকে এত লালন পালন করেন, এত আদর না করেন, সেই সন্তানের সাথে শেষ পর্যন্ত মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা হাজার লক্ষ কোটি সব বেলাতে এরকম আছে। হয়তো বা এরপর মানুষ অ্যাডজাস্ট করে, কোথায় পুরো মধুর সম্পর্ক আছে এবং আমরা দেখি সেই মধুর সম্পর্কটা আসলে তাদেরকে উভয়কে সেখানের মধ্যে তাদেরকে অবদান রাখতে হচ্ছে, সবাই এখানে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, সবাই এটাকে মেনে নিতে হচ্ছে। তো এই সমস্ত কারণে সেটা হয়। তো আমরাও সহাবস্থান করে না, আমার জন্য কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ হলেও আমরা যেহেতু সিভিলাইজ লোক হিসাবে, আমরা উপরের তালার মানুষ হিসাবে আমাদেরকে বিবেচনা করি, মানুষ বিবেচনা করে আমাদেরকে, তাইলে কেন আমরা সহাবস্থান করতে পারবো না? হ্যাঁ, আমরা তো পারা উচিত এবং আমরা সহাবস্থান করলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং দেশের জন্য সত্যিকার অর্থে আমরা কেউ তৈরিতে উঠতে পারবো না এবং মানুষেরকে আল্লাহ সম্পূর্ণ দোষমুক্ত বানাই। আমার মধ্যে দোষ থাকবে না, আপনার মধ্যে থাকবে না, এটা দেখে আমি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আপনার কিছু দোষ থাকবে, কিছু অনেক থাকবে। তো আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করতে পারি, আপনাকে ডিউ রেসপেক্ট এক্সটেন্ডের মাধ্যম দিয়ে আমরা অনেক বিষয় উদ্ভাবন করতে পারবো। আমাদের অনেক আনঅ্যাটেন্ডেন্ট জিনিসে এখন আমরা তো গতানুগতিক কিছু রাস্তা হবে, প্রজেক্ট হবে, তারপরে আমরা কিছু কাজ করবো, ফাইল আসবে, ছুটির দরখাস্ত করবে, আমি ফাইল ডিসপোজাল করে দেবো, বাজেটে বিভিন্ন অ্যালোকেশন থাকবে, এটা তো হবে। কিন্তু আমাদের এখানে অনেক আনঅ্যাটেন্ডেন্ট এরিয়া আছে,
অনেকগুলো আমাদের মধ্যে আমাদের দেশে যেমন আমরা অনেক জায়গাতে টাচ করতে পারি না, এবং সেখানের মধ্যে there is a lot of scope might be there. We can identify all these kinds of a potentiality of those areas which we can extract and we can convert it to use for the welfare of the people. তাই তো আমরা ভালো করতে আলটিমেটলি এই ব্যাপারে আমি মনে করি আমার কাছে একেবারে কোনো শূন্যভাগেও কোনো রকম কৃত্রিমতা নাই। আমার অন্য দোষ থাকতে পারে, কিন্তু দেশ জাতি মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব এবং আপনাকে আমি সম্মান করব আপনার প্রাপ্যটা। তবে আমার প্রাপ্যটা আমি চাই, আমারটার ব্যাপারে আমি কোনো জীবনে কম্প্রোমাইজ করা শিখিনি। আর আমি দেওয়াটার ব্যাপারে যদি কোথায় কৃপণতা হয়ে থাকে তাই আমার কাছে পুরো জোরে হাত জোর করে মাপসা। তো এই মানসিকতাটা আমি ছোটোবেলা থেকে পোষণ করি এবং এখন করি। মারামারি পিটাপিটি কোয়াকুড়ি যেখানে যা দরকার সেটাই করেছি, এনশিওর যে আপনার জাস্টিস এবং আমার প্রেস্টিজ আর আপনার প্রেস্টিজটা বন্ধ করে দেওয়ার জন্য আপনার সম্মান যাক এখানে আপনারা আয়োজন করেছেন। আমি অনেক তিক্ত কথা বলে গেছি আমার সেক্রেটারি সাহেব আসেন বলে পাশে, তো আমি আপনার এই কথাগুলো বলছি আর কি যে I got some reflection about of his sentiment by this time through his some sort of interaction and activities. So this is why I feel urged to say something else regarding like this. তো আমরা সবাই মিলে কাজ করব, ভালো করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত করবে এবং আমরা ভাগ্যবান হবো এবং জীবনে চলেই যাবো। দ্বিতীয়ত যে আপনি এক সময় এখান থেকে চলে যাবেন, আমি আরেক সময় চলে যাব, পৃথিবী থেকে চলে যাব, কিন্তু স্যাটিসফ্যাকশন নিয়ে যেতে পারবো যে আই ডিড সামথিং এলস। থ্যাংক ইউ। প্লাস আমাদের যে অ্যাটাচ ডিপার্টমেন্টগুলো যারা আছে এখানে স্যার আমাদের ওয়াসার এমনি মহোদয় আছেন, তারপরে আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয়রা আছেন বা যারা আছেন স্যার, প্রত্যেকের তরফ থেকে আগে স্যার আপনাকে আমরা সশ্রদ্ধ অভিনন্দন জানাতে চাই স্যার আপনার জন্য। আমরা মনে করি যে আপনি একজন ব্যবসায়ী হিসেবে, একজন কর্পোরেট বস হিসেবে সাফল্য দেখিয়েছেন, তেমনি একজন রাজনীতিবিদ হিসেবে সাফল্য দেখিয়েছেন। সেটা আপনি বললেনই আপনি লাকসা মনোরগঞ্জে কি করেছেন, তেমনি অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর বিং এ মিনিস্টার ফর দ্য লাস্ট 6 years আপনি সাকসেসফুল হয়ে কাজ করেছেন। এটার প্রমাণ হচ্ছে স্যার মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদেও স্যার কিন্তু আবার আপনাকে এই এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এটা প্রমাণ করে যে স্যার মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপর কিরকম আস্থা রাখেন এবং স্যার বঙ্গবন্ধুর স্বপ্ন এবং যে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ গড়তে চান সেই দেশ গড়ে তোলবার জন্য স্যার আপনি যে মিনিস্ট্রিতে কাজ করছেন ফর দ্য লাস্ট 6 years আপনি সুন্দর একটা টিম তৈরি করেছেন এবং টিমটা স্যার শুধু টিমই নয়, এটা বোধহয় একটা ফ্যামিলির মতো হয়ে দাঁড়িয়েছে স্যার। আদারওয়াইজ স্যার আমি তো আরো দুটো মন্ত্রণালয়ের সচিব থেকেছি, এই ধরনের অনুষ্ঠান দেখতে পাইনি স্যার, যে কর্মকর্তা কর্মচারীরা ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে আসেন যে মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। তা আমি বিশ্বাস করতে চাই স্যার, এবং আপনিও জানেন এটা স্যার একেবারে প্রত্যেকটা আমার এখানে যারা আছে মাই ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং আমার সিনিয়রও অনেকে আছেন হয়তো বা স্যার, কারণ প্রত্যেকেই স্যার আপনাকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে শ্রদ্ধা জানাতে এসছে। আপনি যেটা বলেন যে স্যার এটা টিম বিল্ডিং করা, মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মান এবং সম্মানের ক্ষেত্রে আপনি কাউকে কম দেবেন না এবং অন্যদের ক্ষেত্রেও আপনি প্রত্যাশা করবেন যে এটাও যেন আপনি সমানভাবে প্রাপ্ত হন। আমার বিশ্বাস যে আপনি যেভাবে চাচ্ছেন প্রত্যেকটা জিনিস সেভাবেই পাবে স্যার। এখন পর্যন্ত সেভাবে হয়ে আসছে, ভবিষ্যতে ইনশাল্লাহ সেভাবে হবে এবং সেভাবে যদি কাজ করতে পারি স্যার, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই মাননীয় প্রধানমন্ত্রী যেরকম বাংলাদেশ গড়তে চান, বঙ্গবন্ধুর আদর্শের যে বাংলাদেশ গড়তে চান, সেটা স্যার আপনি করতে পারবেন আপনার এই অফিসারদের নিয়ে, যাদেরকে নিয়ে আপনি গর্ব করতে পারেন। যেহেতু আমরা স্যার ইতিমধ্যেই আপনাকে নিয়ে গর্ব করি এবং আমরা চাইবো যে আপনি আরো উপরে যান, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিই, আপনি সুস্থ রাখুক, যাতে আপনি আবারও আমাদেরকে সফলভাবে নেতৃত্ব দিতে পারেন। ওই একই সঙ্গে স্যার এটাও বলে রাখি, আমরা আমাদের এখানে যারা আছেন প্রত্যেকে আমরাও তাদের ভুল করতে পারি, আমরা আপনার ছোট ভাই বোন ভুল করতে পারি। যদি ভুল করি আপনি এই যেটা বললেন সরাসরি এসে বলবেন, তখন আমরা আবার স্যার করজোরে বলবো আপনাকে যে স্যার এটা ভুল আছে। কিন্তু আমি শিওর যে আপনি যখন একবার বলবেন দ্বিতীয়বার আর কেউ ভুলটা করবেন, এটা স্যার নিশ্চিত। তো আমরা স্যার আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আপনার সাফল্য কামনা করি স্যার। সবাই স্যারের জন্য একটা হাততালি দিতে